স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে এবং তোমরা এই সাবজেক্ট নিয়ে যথেষ্ট চিন্তায় আছো যে বড় প্রশ্ন কোনগুলো তৈরি করবে, কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়। 6টা তোমাদের টোটাল ইউনিট আছে এবং প্রতিটা ইউনিট থেকে আমি 2টো বা 3টি করে মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন আজকে তোমাদের বলে দেব। এবং তোমরা জানো তোমাদের এবিটি এর টেস্ট পেপার পাবলিশ হয়েছে, সেই টেস্ট পেপার আমি দেখে নিয়েছি। সেখানে যেগুলো প্রতিটা পেজে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলোও এখানে থাকছে এবং আমি এত বছর ধরে পড়িয়ে আসছি, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাও এখানে আমি কাজে লাগিয়ে এই প্রশ্নগুলো তোমাদের আমি সাজেস্ট করতে চলেছি। তোমাদের প্রথম যে ইউনিটটা আছে 1 নম্বর ইউনিট, সেখানে আন্তর্জাতিক সম্পর্কের ধারণা এবং তত্ত্ব চ্যাপ্টারটার নাম। এই ইউনিট থেকে সবথেকে গুরুত্ব দেবে তোমরা উদারনীতিবাদ। উদারনীতিবাদের মূল ধারণা আলোচনা করো বা উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটার ওপরে সবথেকে গুরুত্ব দেবে। কি বললাম, প্রথম যে ইউনিট আছে 1 নম্বর ইউনিট বা তোমরা প্রথম অধ্যায়ও বলতে পারো, সেখান থেকে উদারনীতিবাদ সম্পর্কে ধারণা আলোচনা করো বা উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে থাকছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে থাকছে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে তুলনা। এখানে প্রথম অধ্যায় থেকে অনেক প্রশ্ন হতে পারে, তবে তোমরা এই প্রশ্ন যেগুলো বললাম সেগুলো ভালো করে করবে। এবং প্রথম যে 2টো প্রশ্ন বিশেষ করে বলেছি যে উদারনীতিবাদের বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এই 2টো প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে করো। আশা করি এই 2টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়েই যাবে। এবারে 2 নম্বর ইউনিট বা 2 নম্বর অধ্যায়, এখানে কিছু আঞ্চলিক সংস্থা আছে, যেমন এখানে আছে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক এবং আসিয়ান। ঠিক আছে, এখান থেকে তোমরা সার্ক থেকে যে প্রশ্ন করবে, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আছে তোমাদের সার্কের উদ্দেশ্য নীতি, এইটা ভালো করে করবে। সার্কের উদ্দেশ্য নীতি সাফল্য ব্যর্থতা এইগুলো একটু ভালো করে পড়লে হয়। অর্থাৎ সার্ক থেকে এই কটা উদ্দেশ্য বা নীতি এটা মোস্ট ইম্পর্টেন্ট, সাফল্য ব্যর্থতা সার্কের। এবং ইউরোপীয় ইউনিয়নের গঠন এবং বৈশিষ্ট্য এটা করছো। এবং আসিয়ান থেকে কম গুরুত্বপূর্ণ, আসিয়ানের যে পোর্শনটা আছে আসিয়ান থেকে তোমরা আসিয়ানের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, এটা একটু দেখে যেতে পারো। তোমাদের আমি এখান থেকে সাজেস্ট করব 2 নম্বর ইউনিট থেকে 4 নম্বরের প্রশ্নের জন্য সার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন এই দুটো ভালো করে দেখতে। সার্কের ক্ষেত্রে বলবো সার্কের উদ্দেশ্য নীতি সাফল্য ব্যর্থতা এবং ইউরোপীয় ইউনিয়নের গঠন ও বৈশিষ্ট্য, এইগুলো ভালো করে একটু দেখে যাবে 2 নম্বর ইউনিট থেকে। এবার 3 নম্বর চ্যাপ্টার বা 3 নম্বর ইউনিট, এটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ওপরে আছে। এখান থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সাজেস্ট করব, সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। বিভিন্ন রূপের মধ্যেই রাজনৈতিক বিশ্বায়ন, অর্থনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, এই 3টি পার্ট তোমাকে আলোচনা করতে হবে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপের মধ্যে। এছাড়া তোমাদের এগুলো আলাদা আলাদা করেও আসতে পারে, যে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্বায়ন আলোচনা করো, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বায়ন আলোচনা করো, তাহলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ এই প্রশ্নটা করলে হয়ে যাচ্ছে। এছাড়া তোমরা এখানে একটু সাপোর্ট হিসাবে আরেকটি প্রশ্ন করে রাখতে পারো, ভারতের ওপরে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। অর্থাৎ ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব যখন লিখবে তখন ইতিবাচক প্রভাব অর্থাৎ বিশ্বায়নের ফলে ভারতের ওপর কি ভালো প্রভাব পড়েছে এবং কি খারাপ প্রভাব পড়েছে, এই দুটো কিন্তু সেক্ষেত্রে আলোচনা করতে হবে। অর্থাৎ এই ইউনিট থেকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ কি বললাম, বিশ্বায়নের সংজ্ঞা দাও অর্থাৎ কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন আমি বলেছি এখান থেকে, সেটা হচ্ছে ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এবার যদি 4 নম্বর ইউনিট আমরা দেখি, 4 নম্বর ইউনিট থেকেও 3 নম্বর ইউনিট থেকে যেমন 6 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বর ইউনিট থেকেও তোমাদের কিন্তু
নম্বরের প্রশ্ন আসবে। 4 নম্বর ইউনিট থেকে তোমরা কি করবে? 4 নম্বর ইউনিটটা অনেক বড়, কারণ এখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এগুলোকে মিক্সড করে একটা ইউনিট তৈরি করা হয়েছে। এখানে আইন বিভাগের মধ্যে আমি তোমাদের বলবো অনেক প্রশ্ন হতে পারে, কিন্তু আমি অত প্রশ্নে যাচ্ছি না। আইন বিভাগের মধ্যে তোমাদের আমি বলবো পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং আরেকটি প্রশ্ন এখানে বলবো আইন বিভাগের মধ্যে পড়ে, সেটি হচ্ছে লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক, বা এটা ঘুরিয়ে আসতে পারে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক। তাহলে আইন বিভাগের মধ্যে দুটো প্রশ্ন বললাম, একটা পার্লামেন্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী, আরেকটি বললাম কি লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক। এবার যদি শাসন বিভাগে যাও, শাসন বিভাগে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, বা ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এবং এছাড়াও শাসন বিভাগ থেকে তোমাদের করতে হবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাষ্ট্রপতি সবথেকে গুরুত্বপূর্ণ। এবং বিচার বিভাগের মধ্যে দুটো প্রশ্ন হয়, একটি হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী, আরেকটি হচ্ছে হাইকোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী। এবার এখান থেকে যদি তোমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে দিতে বলো, সুপ্রিম কোর্ট সবথেকে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি তারপর গুরুত্বপূর্ণ, পার্লামেন্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী, এই তিনটে প্রশ্ন হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। তবে যে কটা প্রশ্ন আমি এর আগে বললাম এখান থেকে, এই চ্যাপ্টার অনেক বড়, তোমরা যে কোনো বইতে অনেক প্রশ্ন পাবে, তবে আমি এখানে কমই প্রশ্ন বলেছিলাম যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং ওখানে বলেছিলাম পার্লামেন্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী, উভয় কক্ষের মধ্যে সম্পর্ক, এবং সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। এটা 6 নম্বরের প্রশ্ন আসে এখান থেকে, 4 নম্বর ইউনিট থেকে। এবার 5 নম্বর ইউনিট থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। 5 নম্বর ইউনিট থেকে দুটো টিকা টাইপের প্রশ্ন করে রাখবে, একটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আলোচনা, আর একটা হচ্ছে চিপকো আন্দোলন। এই নর্মদা বাঁচাও বা চিপকো আন্দোলনের মধ্যে তোমরা দেখবে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। এছাড়া এখান থেকে করবে নাগরিক সমাজ কাকে বলে, নাগরিক সমাজের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো, এটা করছো। এবং নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসি, হেগেলের ধারণাটাও একটু দেখে তোমরা রাখবে। এবারে 6 নম্বর ইউনিট থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। 368 নম্বর ধারায় যে 3টে সংবিধান সংশোধনের পদ্ধতি আছে, এই 3টি সংবিধান সংশোধনের পদ্ধতি ভালো করে দেখে যাবে। এছাড়া 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য, 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য ভালো করে দেখে যাবে। এবং এছাড়া গ্রাম পঞ্চায়েতের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং পৌরসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো, এগুলো দেখে যাবে। এবার এখান থেকে যদি বলো স্যার প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিন, তাহলে বলবো তোমাদের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য এবং 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য, আশা করি এই তিনটের মধ্যে একটা কমন আসার সম্ভাবনা অনেক বেশি। এই ছিল তোমাদের সাজেশন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।